নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের খুব ভালো একজন ক্রিকেট অ্যানালাইটিক, আজ তার বিনোদন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তার ভিডিও কিছু রয়েছে, এই ভিডিওতে আমি দেখব এবং কিছু রিঅ্যাকশন আমি আপনাদের সামনে দেব। আর ভিডিওর মধ্যে অনেক জানা তথ্য আছে। ভিডিওর টাইটেলটি অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে কিভাবে বাংলাদেশের প্লেয়াররা আইপিএলে চান্স পায় না, কেন, তার রিজনটি কী কারণে বাংলাদেশের যে টি-20 স্পেশাল আমাদের আইপিএল লিগ খেলা হয়, সেই লিগে কিন্তু বাংলাদেশিরা চান্স পায় না। খুব কম সংখ্যক বাংলাদেশি আছে যারা চান্স পায় এবং সেখান থেকে ড্রপ হয়ে যায়। কী কারণ, তার অ্যাকচুয়াল রিজনটা কী, সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব। আর তার উপরে আমি আমার রিয়াকশানটি দেব। আমি আমার মতটি ভিডিওর মধ্যেই তুলে ধরবো। আপনারা অবশ্যই আপনাদের মতটি পেশ করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওতে হচ্ছে বাংলাদেশের এই দাদা, আমি অবশ্যই এনাকে খুব সম্মান করি। ইনি যে কথাগুলি বলেন ভিডিওর মধ্যে, সেগুলির প্রত্যেকটাই ফ্যাক্টস বেস, আর প্রত্যেকটাই তার ডকুমেন্টেশন তার হাতে থাকে। এইবার এর নাম হচ্ছে স্বামী। আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনারা অবশ্যই আপনাদের মতো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমরা শুরু করছি। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশানে ক্লিক করে বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও সকলকে দেখার জন্য শেয়ার করে দিন। আর ছোট্ট কমেন্টস আপনি কমেন্ট বক্সে রেখে যান, আপনার মতামতটা কী। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আইপিএল এর ইতিহাসে সবচাইতে দুর্ভাগা দুইজন বাংলাদেশি খেলোয়াড়ের নাম হচ্ছে মুশফিকুর রহিম, যিনি 2017-18-19 মৌসুমটাতে ফর্মের তুঙ্গে থাকার পরও আইপিএল এ দল পান নাই। আরেকজন তাসকিন আহমেদ, যিনি আইপিএল এ দল পাওয়ার পরও এনওসি না পাওয়ার কারণে আইপিএল খেলতে পারেন নাই। আদারওয়াইজ সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়মিতভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো প্রেফার করে নাই। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে আইপিএল এ বিদেশি খেলোয়াড়দের যে স্পেসিফিক এবং এক্সেপশনাল রোল থাকে, ওই স্পেসিফিক এক্সেপশনাল রোল টিমের কম্বিনেশন অনুযায়ী ফুলফিল করার মতো বাংলাদেশি প্লেয়ার টি-20 সার্কিটে সত্যিকার অর্থে আর আসেন নাই সাকিব বা মুস্তাফিজ ছাড়া। অ্যাকচুয়ালি দেখুন, বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যারা ওয়ানডে ফরম্যাট বা অন্যান্য ফরম্যাটের জন্য যদিও ফিট বাংলাদেশের জন্য, বাট আমাদের আইপিএলে যে ফরম্যাট, সেই ফরম্যাটের হিসাবে কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করা যায় না। ওর চাইতে অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের আইপিএলে ভারতের ডোমেস্টিক থেকে কিন্তু উঠে আসে, যে কারণে বাংলাদেশের সমস্ত প্লেয়ারকে প্রেফার করা যায় না। আর একটা অনেক কারণের মধ্যে আছে, আমরা সেগুলো আরও জানবো। ভিডিওটা আমরা আগে দেখে নিই একটু। এইরকম টি-20 স্পেশালিস্ট প্লেয়ার যারা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি হিসেবে স্পেসিফিক রোলগুলো প্লে করতে পারেন। একটা বিষয় খেয়াল করে দেখেন, আইপিএল এ কিন্তু গেল 5-7 বছর আমরা চিন্তা করলে তারা লোকাল প্লেয়ারদের উপরেই সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট। যেহেতু লোকাল 7 জন প্লেয়ার বেস্ট 11-এ থাকেন, বিদেশি 4 জন প্লেয়ার থাকেন। ইন্ডিয়াতে গেল 5-7 বছরে খুব কোয়ালিটিফুল কোয়ান্টিটি নাম্বার অফ লোকাল প্লেয়ার্স এসেছে। আপনি এই বছরে যদি চিন্তা করেন, রিয়ান পরাগকে আমরা দেখতে পাচ্ছি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, তারা রান করছেন। গেল কয়েক বছর ধরে চিন্তা করলে শুভমান গিল বিন দ্য ম্যাচ উইনার ফর হিজ টিম। এছাড়াও ঋতুরাজ গায়কোয়াড়ের কথা চিন্তা করেন, নীতিশ রানা, ঈশান কিষান, এই প্লেয়ারাই তো। আচ্ছা, শুভমান গিল, নীতিশ রানা, ঈশান কিষান, গায়কোয়াড়, এদের কথা যদি আমি বাদ দিই, শুধুমাত্র আমি যদি এই আমাদের যে রিসেন্ট ডেবিউ হওয়া যে প্লেয়ারগুলো রয়েছে, তাদের মধ্যে রিয়ান পরাগ, সাই সুদর্শন অ্যান্ড অভিষেক শর্মা, এদের পারফরমেন্স কিন্তু অসাধারণ। এরা মানে হাই লেভেলের পারফরমেন্স যেটা আইপিএলে দরকার, সেইখানে কিন্তু এরা সঠিক পারফরমেন্সটা দেয়। আমরা যদি দেখি যে অ্যাজ এ প্লেয়ার সাই সুদর্শনের রেকর্ডটি কীরকম। সাই সুদর্শন কিন্তু 12টা ম্যাচ খেলেছে এবং তার রান আপনি ধারণা করতে পারেন না, 527 রান করেছে সে 12টা ম্যাচ খেলে। তার অ্যাভারেজ অলমোস্ট 50 এবং তার স্ট্রাইক রেট 141-41-এর কাছে, 42-এর কাছে। এটা কিন্তু খুব একটা কম নয়, সত্যি অসাধারণ একটা
পারফরমেন্স। এবার আমরা রিয়ান পরাগ যদি দেখি, রিয়ান পরাগ কিন্তু 15টি ম্যাচ খেলেছে এবং তার স্কোর হচ্ছে 573। 15টি ম্যাচ খেলে 573, যার অ্যাভারেজ 52-র ওপরে এবং স্ট্রাইক রেট আছে 150 স্ট্রাইক রেটে 573 রান করা সত্যি একটা খুব মানে অসাধারণ একটা পারফরমেন্স বলা যেতে পারে। এবার আমরা যদি অভিষেক শর্মাকে দেখি, অভিষেক শর্মা কিন্তু এদের চাইতেও এক কাঠি প্রায় ওপরে উঠে গেছে। 16টা ম্যাচ খেলেছে, 184 রান করেছে ঠিকই, কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু হাই লেভেলের স্ট্রাইক রেট 204-এর ওপরে স্ট্রাইক রেট। তো আপনি ভাবতে পেরেছেন যে একটা ওপেনার ব্যাটসম্যান এসে যদি 204 স্ট্রাইক রেটে খেলে, সেই ক্ষেত্রে যে অপোজিশন যে ফাস্ট বোলার আছে, যে যারা 6 ওভারের মধ্যে মানে পাওয়ার প্লেতে বল করবে, তাদের মানসিকতাটা কোথায় যায়? 204 মানে সে যদি 10টা বল খেলে তাহলে 20টা রান করে দিয়ে চলে যাচ্ছে, 20-21 রান করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। 15টা বল খেলা মানে তার কাছে 30-40 রান হয়ে গেল। তো এই স্ট্রাইক রেটে খেলা মানে সত্যি অপোজিশন যে বোলার রয়েছে তাদের খুবই একটা মানে হাইফাই মেন্টালিটি দরকার আছে। তো সেসব বোলারদের মেন্টালিটিও কিন্তু খারাপ করে দেয় এই অভিষেক শর্মা। তো চলুন দেখি আরও ভিডিওতে কি বলছে নেক্সট। খেলছেন ভেঙ্কটেশ আয়ার, এই প্লেয়ারদের উপরই ফ্র্যাঞ্চাইজিরা সবচাইতে বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট, যে কারণে বিদেশি প্লেয়ারদের উপর তাদের ডিপেন্ডেন্সিটা কম। এখন এখানে ব্যাপার আছে, আমি যেহেতু উইকেট কিপারের কথা বলছিলাম, মুশফিকের এক্সাম্পলটা দিয়েছে, আইপিএল এ ইন্ডিয়ার লোকাল উইকেট কিপারদের নামগুলো একটু চিন্তা করেন। KL রাহুল, সঞ্জু স্যামসন, ঋষভ পান্ট, ঈশান কিষান, ঋদ্ধিমান সাহা, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, আরো অনেকেই আছেন। এখন আচ্ছা, এই ধরনের যদি টপ লেভেলের হাই লেভেলের উইকেট কিপার আমাদের ডোমেস্টিক থেকে, আমাদের রিজনাল, আমাদের দেশের যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো উইকেট কিপারকে বাইরে থেকে আনতে চাই বা ফরেন উইকেট কিপার আমরা যদি অ্যাকসেপ্ট করি, সেই ক্ষেত্রে সেই ফরেন উইকেট কিপারের কেমন ক্যাপাবিলিটি হওয়া উচিত? আমরা নামগুলো একবার ভালো করে দেখে নিন। ঋষভ পান্ত, ঈশান কিষান, ঋদ্ধিমান সাহা, KL রাহুল, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, আপনি ধারণা করতে সঞ্জু স্যামসন, এই যে 7-8টা আমাদের যে উইকেট কিপার রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টপ লেভেলের ব্যাটসম্যান এবং খুব হাই স্কোরার ব্যাটসম্যান। এক একজনের ক্যাপাবিলিটি মানে কেউ তো আছে যারা ডবল সেঞ্চুরি করে বেরিয়ে এসেছে। তো সেই রকম ব্যাটসম্যানের সামনে যে আমাকে যদি অপশান দেওয়া হয় ফরেন কোনো প্লেয়ারকে নিতে, তাহলে আমি আমার নজরে কুইন্টন ডি কক বা জস বাটলার এসব ছাড়া আমি অন্য কোনো ফরেন প্লেয়ার নিব না আমার মতে। এদেরকে বিট করে যদি আপনি কোনো উইকেট কিপার খেলাতে চান, তাহলে হয় সেই উইকেট কিপারকে হতে হবে জনি বেয়ারস্টো, না হয় হতে হবে জস বাটলার, না হয় হতে হবে হেনরিক ক্লাসেন, না হয় হতে হবে স্টাবস, না হয় হতে হবে কুইন্টন ডি কক। আদারওয়াইজ এই লেভেলের T20 স্পেশালিস্ট ছাড়া উইকেট কিপারকে বিট করে আপনি ইন্ডিয়ান ডোমেস্টিক উইকেট কিপারকে বিট করে ওখানে বিদেশি উইকেট কিপার হিসেবে আপনি জায়গা পাবেন না। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি লেগ স্পিনারদের কথা চিন্তা করেন, ওয়ার্ল্ডের প্রত্যেকটা টিমে লেগ স্পিনার আছে। অ্যাডাম জ্যাম্পা, তাবরেজ শামসি, ইভেন আপনি যদি চিন্তা করেন ইমরান তাহিররা তো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন বা খেলছেন। নিউজিল্যান্ড টিমে ইশ সৌদির মতো লেগ স্পিনার আছেন, আদিল রশিদ আছেন ইংল্যান্ড টিমে। ভারতের টিমের লেগ স্পিনার যদি আমি নাম বলি, এখানে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল বা রবি বিষ্ণু, এরাও কিন্তু খুব টপ লেভেলের লেগ স্পিনার। এরা কি আইপিএল এ নিয়মিত হতে পারেন না? কারণটা হচ্ছে ইন্ডিয়াতে লোকাল যেরকম লেগ স্পিনার রয়েছে, আপনি চিন্তা করেন ইন্ডিয়ার লোকাল লেগ স্পিনারদের মধ্যে করণ শর্মা থেকে যদি শুরু করি, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণয় কিংবা কুলদীপ যাদবদেরকে তো বাদই দিলাম, করণ শর্মা, মায়াঙ্ক মার্কান্ডে সহ আরো যেরকম কোয়ালিটিফুল লোকাল লেগ স্পিনার্স আছেন, সেই জায়গায় তাদের সত্যিকার অর্থে বিদেশি লেগ স্পিনার দরকার নেই, আনলেস অর আনটিল সেটা রশিদ খান হয়। আফগানিস্তানের প্লেয়াররা কয়েকজন প্লেয়ার, নূর আহমেদ, রশিদ খান, মোহাম্মদ নবী, তারা T20 ক্রিকেটের একটা রেপুটেশন ওয়ার্ল্ড ওয়াইড বিল্ড করে ফেলেছেন। তারা স্পেসিফিক রোল প্লে করার মতো এক্সেপশনাল T20 ট্যালেন্ট, এই কারণে তাদের সেই সুযোগটা হয়। আরেকটা খুব গুরুত্ব, আচ্ছা, এই যদি আফগানিস্তানের প্লেয়ারদের কিছু প্লেয়ার যারা আছে তাদের আমরা কথা বলি, এখানে যে লিস্টগুলো আসলো, নূর আহমেদ, রশিদ খান, তারপর মোহাম্মদ নবী, এদের যদি আমি একটু ফ্যাক্টস দেখি, রশিদ খান অবশ্যই হাইফাই বলায় খুব সুন্দর ভালো বল করেন এবং অলরাউন্ডার বলা যেতে পারে। অলমোস্ট ব্যাটে নামলেও কিন্তু 10-20 রান সে করে দিয়ে যায় খুব কম বলকে। এবার কথা হচ্ছে যে এই বোলিংগুলো আর এই ব্যাটসম্যানগুলো এরা ইন্ডিয়াতে প্রেফার হয় কারণটা কি? কারণ আফগানিস্তান, আপনারা জানেন যে আফগানিস্তান বোর্ডকে, ক্রিকেট বোর্ডকে অ্যাডপ্ট করেছে আমাদের BCCI। তো BCCI কিন্তু আমাদের
ভারতের গ্রাউন্ডকে তাদেরকে হোম গ্রাউন্ড বলে তাদের খেলতে দেয়। এবার তারা ইন্ডিয়ান গ্রাউন্ড জানে যে কোন গ্রাউন্ড কেমন কথা বলে, কোন গ্রাউন্ড কি চেঞ্জেস হয়। তো সুতরাং তারা ইন্ডিয়ান যেহেতু গ্রাউন্ডেই খেলছে, তারা এটাকেই হোম গ্রাউন্ড হিসাবেই মানে। তো সুতরাং তাদের কাছে ইন্ডিয়ান গ্রাউন্ডের কোনো টুর্নামেন্ট খেলা তাদের কাছে কিন্তু সহজ হয়ে দাঁড়ায়। তাই তাদেরকে কিন্তু এখানে বেশি প্রেফার করা হয় আইপিএলে তুলনামূলক বাংলাদেশ বা অন্যান্য চাইতে। গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা বিবেচনা করেন সেটা হচ্ছে আইসিসি টুর্নামেন্ট গুলোতে বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স এবং সেই সঙ্গে ইন্ডিয়ার এগেনস্টে পারফরমেন্স। খেয়াল করে দেখেন 2007 টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশের কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স ভালো না, এবং বাংলাদেশের স্পেসিফিক প্লেয়ারদের নাম আপনি বলতে পারবেন না মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান ছাড়া, যারা ওই লেভেলের পারফরমেন্স দেখিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন মোস্তাফিজ আমাদের দেশের মাটিতে 15 সালে পাকিস্তানের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে ভালো করাতেও তার যে নাম হয়েছে, তার চাইতে বেশি তার নাম বা তিনি নজরে এসেছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে 5 উইকেট নেয়াতে। খেয়াল করে দেখেন লিটন কুমার দাস গত বছর তিনি আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের, তার পেছনে সবচাইতে বড় প্রভাবকের জায়গা ছিল ইন্ডিয়ার এগেনস্টে পারফরমেন্সটা। ইন্ডিয়ার এগেনস্টে যে 50টা লিটন কুমার দাস করেছিলেন, ওইটাই সবচাইতে বড় এক্স ফ্যাক্টর বা লিটনের জন্য কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যে জায়গাটাতে সাকিব বা মোস্তাফিজ ছাড়া আমাদের বাংলাদেশের প্লেয়াররা আসলে নিয়মিত করতে পারেন। এখন দেখুন লিটন দাস, আমরাও চেয়েছিলাম যে লিটন দাস কিন্তু কলকাতার হয়ে যখন খেলছে খুব ভালো পারফর্ম করুক, আমরাও এটা কিন্তু মনে প্রাণে চেয়েছিলাম, কিন্তু লিটন দাস সেই পারফরমেন্সটা দিতে পারেনি, তাই তাকে ড্রপ করা হয়েছে। 2023-এ মাত্র একটি ম্যাচ খেলে, সেই ম্যাচে কিন্তু মাত্র 4 রান করে। লিটন দাস একটা ওপেনার, তার কাছ থেকে 4 রান ওপেনিং জুটি হিসাবে কোনো সময় আশা করা যায়নি। এবার আমরা গত আইপিএল যদি দেখি, সেখানে সুনীল নারায়ণকে ওপেনিং নামানো হয়েছে। ওপেনিং যদি সুনীল নারায়ণ থাকে এবং সে এসে এত মারাত্মক একটা প্রদর্শন দেয় যে প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে একটা স্ট্রেস ফ্রি হয়ে যায়, সে যে কোনো ব্যাটসম্যান এসে সে আরামসে খেলতে পারে। তো ওপেনিং দেওয়াই হচ্ছে এই ব্যাপারটা যে তুমি 10টা বল খেললে যেন 20টা রান করে বেরিয়ে আসো, তুমি অন্ততপক্ষে একটা পাওয়ার প্লেতে একটা স্কোর তুমি খাড়া করে দিয়ে এসো। লিটন দাস সেই জায়গা থেকে নিজেকে প্রমাণ করতে পারেননি, তাই তাকে কিন্তু একটা ম্যাচ পরে বসিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, সেখানে কিন্তু রহমতুল্লাহ গুরবাজ ছিল অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান যদি ধরা যায়, সেই বছরে রহমতুল্লাহ গুরবাজও ছিল। রহমতুল্লাহ গুরবাজ একটা সুযোগ পেয়েছে এবং সুযোগটাকে কাজে লাগিয়েছে। তার কিন্তু গত 2023 আইপিএলে তার 11টা কি 12টা ম্যাচ ছিল, আমার অতটা খেয়াল মনে নেই। তো 11টা ম্যাচে যত সম্ভব 230 কি এরকম 278 এরকম রান ছিল। তো সেই রানের মধ্যে কিন্তু 2টো 50ও ছিল তার। তো এটা কিন্তু খুব দেখার বিষয় যে 2টো 50 11টা ম্যাচের মধ্যে থাকা, বাকি ম্যাচগুলোতে সে নর্মালি 20-30 করে একটা অ্যাভারেজ তৈরি করছিল। তো সেটা কিন্তু খুব ভালো একটা প্রদর্শন। তো তাকে বসিয়ে আমি তো, আর এখানে রহমতুল্লাহ গুরবাজ কিন্তু যে ওপেনিং করাতেই হবে এমন কিছু নয়, তাকে কিন্তু নিচেও নামানো যায়। তো এই জিনিসগুলো কিন্তু বিচার করেও আইপিএলে প্লেয়ারকে সিলেক্ট করা হয়। কেন সত্যিকার অর্থে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা প্রেফার করে? এবার যেটা আমরা চেন্নাই সুপার কিংস দেখলাম, শুধু চেন্নাই সুপার কিংস না, মোস্তাফিজ মাল্টিপল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, মুম্বাইয়ের হয়ে খেলেছেন, হায়দ্রাবাদের পরে রাজস্থান, দিল্লির হয়ে খেলেছেন। কেন করে? এর পেছনে আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে মোস্তাফিজ টি-20 স্পেশালিস্ট আপনি বলতেই পারেন। তার মধ্যে একটা এক্সেপশনাল ব্যাপার আছে, তার যে কাটার স্পেসিফিক রোল প্লে করার জন্য, অ্যাজ আ ফরেন প্লেয়ার স্পেসিফিক রোল প্লে করার জন্য তার ওই এক্স ফ্যাক্টরটা আছে, তার মধ্যে ওই আনঅর্থোডক্স ব্যাপারটা আছে, আনঅর্থোডক্স টি-20 ট্যালেন্টের জায়গাটা আছে, ওই যে কাটারটা তিনি করেন, রোল অফ দ্য রিস্ক বা যাই বলেন। তবে তার দেখুন, মুস্তাফিজুর রহমান যথেষ্ট ভালো বলার। আমরা জানি যে প্রথম যখন মুস্তাফিজ আসেন, সেই সময় কিন্তু পুরো বিশ্বে তার একটা চর্চা শুরু হয়েছিল। এবং মুস্তাফিজ রহমানকে যদি আইপিএলের কোনো টিম পায়, সেটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু তার জন্য মুস্তাফিজকে সঠিক ক্যাপ্টেনের হাতে পড়তে হবে। এর আগে যত ক্যাপ্টেনের হাতে পড়েছে, কিন্তু সেই ক্যাপ্টেন তাকে ঠিকমতো কাজ করিয়ে নিতে পারেনি। গত আইপিএল 2024-এ আপনারা দেখছেন যে মুস্তাফিজ পড়েছে চেন্নাই সুপার কিংসের হাতে। যখন মুস্তাফিজ আসলো, সেখানে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় থাকলেও কিন্তু তার মাথা ছিল, ফিল্ডিং সেটআপের দায়িত্ব ছিল মহেন্দ্র সিং ধোনির।
তো ধোনির ফিল্ডিং সেট আপে যদি মুস্তাফিজুর রহমান বল করে, সে বোলিং হিসাবে আরও মারাত্মক হয়ে যায়। তাই মুস্তাফিজুর রহমান কিন্তু গত আইপিএলে খুব ভালো পারফর্ম করেছে। আমরা কিন্তু এটা একদম ফেলতে পারি না যে তার ফিল্ডিং সেট আপের দায়িত্ব ছিল মহেন্দ্র সিং ধোনির। আমরা এর আগে একটা সাক্ষাৎকার শুনেছিলাম সৌরভ গাঙ্গুলির, যত সম্ভব। তো উনি বলেছিলেন, দাদা বলেছিলেন যে মুস্তাফিজের জন্য ফিল্ডিং সেট আপের আলাদা কোচের দরকার আছে। তো অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ কোচ, মহেন্দ্র সিং ধোনি যদি দায়িত্ব নেয়, মুস্তাফিজ কোথায় পৌঁছে যাবে সেটা মুস্তাফিজের নিজের ধারণা করার ক্ষমতা নেই। এই তো আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তিনি একজন বাঁহাতি পেস বোলার। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো কিন্তু যখন দল সাজায়, তারা কিন্তু এইভাবে চিন্তা করে, আমার একটা বা দুইটা বাঁহাতি পেসার লাগবে, আমার দুইটা ডানহাতি পেসার লাগবে, আমার লেগ স্পিনার লাগবে, আমার অফ স্পিনার লাগবে। বিষয়টা কিন্তু খুব স্পেসিফিক রোল চিন্তা করা। ইন্ডিয়াতে সত্যিকার অর্থে আপনি যদি চিন্তা করেন, বাঁহাতি ডানহাতির প্রেশার তো অবশ্যই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে মুস্তাফিজের যে কাট, সে কাট তো কিন্তু এক্স ফ্যাক্টর, একটা খুব সুন্দর এক্স ফ্যাক্টর ওর মধ্যে আছে যে কাট, সেই কাটের হিসাবে যদি ওর প্লেয়ার সেট আপ থাকে, ফিল্ডে মাঠে যদি প্লেয়ার সেট আপ ঠিকঠাক থাকে, তার মানে সে কিন্তু একদম একটা মারাত্মক বোলার। তার বোলিংয়ে ব্যাট টাচ করা, তার বলে একটা কিন্তু খুব ভয়ের ব্যাপার থাকে যদি ফিল্ডিং সেট আপ ঠিকঠাক থেকে থাকে। জাহির খান বা আশিস নেহরার রিটায়ারমেন্টের পর ওই লেভেলের বাঁহাতি পেস বোলার তৈরি হয় নাই। ইভেন ইন্ডিয়াতে বাঁহাতি পেস বোলারের সংখ্যাটাও কম। আপনি যদি চিন্তা করেন, জয়দেব উনাদকাত, নটরাজন, খালিল আহমেদ কিংবা চেতন সাকারিয়া, এর বাইরে সত্যিকার অর্থে আইপিএল এ বাঁহাতি পেস বোলার ইন্ডিয়ার লোকাল পর্যায়ে নাই। যে কারণে মিচেল স্টার্কের দাম 25 কোটি টাকা হয়, তাকে রাখতে হয়, তার নামের একটা ভারিক্কিত আছে, সেই সঙ্গে বাঁহাতি পেস বোলার একটা বড় ফ্যাক্টর জায়গা। ট্রেন্ট বোল্ট সবসময় তিনি আইপিএল খেলেন, বাঁহাতি পেস বোলার। আপনি বিদেশে আরো বেশ কিছু বাঁহাতি পেস বোলার দেখবেন। সো আইপিএল এ বিদেশি বাঁহাতি পেস বোলারদের একটা ডিমান্ড আছে। ওই জায়গাটাতে মুস্তাফিজুর রহমানের সুযোগটা হওয়ার পেছনে কারণ আছে, কারণ বিদেশি বাঁহাতি পেস বোলারদের মধ্যে মুস্তাফিজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। সেখানে আপনি মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মুস্তাফিজুর রহমান, তাদের নামটাই আপনাকে উচ্চারণ করতে হবে। সো হ্যাঁ, এটা অবশ্যই একটা বড় ফ্যাক্ট যে বাঁহাতি পেস বোলার। এবার যখন টিম সিলেক্ট করা হয় তখন এগুলোও মাথায় রাখা হয়। আইপিএল টিম যখন সেট আপ হয় তখন কিন্তু প্রচুর অনেক কিছু মাথায় রেখে টিম সেট আপ করা হয়। আইপিএলের টিম যখন সেট আপ হয় তখন অনেক কিছু মাথায় রেখে টিম সেট আপ করা হয়। সেখানে কোন প্লেয়ার নিতে হবে, কোন প্লেয়ার নিতে হবে না, এসবগুলো কিন্তু চিন্তা করা হয়। কারণ যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি বেস একটা টুর্নামেন্ট, সেখানে ফ্র্যাঞ্চাইজিরা চাইবে না যে আমার প্রফিট না হয়ে লস হোক। তো ওই জন্যই এটা বহুত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু নেওয়া হয়। এটা একটা অনেক বড় ফ্যাক্টর। ইন্ডিয়াতে দেখেন ব্যাটসম্যান, কোয়ালিটিফুল ব্যাটসম্যান, লোকাল ব্যাটসম্যানের অভাব নাই, কোয়ালিটিফুল লেগ স্পিনারের অভাব নাই, কোয়ালিটিফুল ফিঙ্গার স্পিনারের অভাব নাই। আপনি যদি চিন্তা করেন, আশ্বিন আছেন, লেফট আর্ম স্পিনার জাদেজা আছেন, অক্ষর প্যাটেল আছেন, রিস্ট স্পিনার চাহাল আছেন, আমি বেশ কয়েকটা নামই আপনাকে বললাম। কিন্তু কোয়ালিটি বাঁহাতি ফাস্ট বোলার নাই। ডানহাতি ফাস্ট বোলার অনেক আছে, বাঁহাতি ফাস্ট বোলারের জায়গাটা এটা একটা ভ্যাকুয়াম আছে। ইভেন ডানহাতি ফাস্ট বোলারের জায়গাতেও একটা ভ্যাকুয়াম আছে লোকাল পর্যায়ে। বুমরা কিংবা সিরাজও খুব বেশি টাচে থাকেন না টি-20 ক্রিকেটে, স্বামী এবার খেলছেন না। সো তাসকিন আহমেদকে এই কারণে বা বিদেশি ফাস্ট বোলারদেরকে এই কারণে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো প্রেফার করে। দেখুন, তাসকিন আহমেদকে তো সিলেক্ট করাও হয়েছিল, কিন্তু তার এনওসি তো দেওয়া হয়নি। এবার তাসকিন আহমেদ নিজেই বলে যে যখনই এই ধরনের সিলেকশন আসে কিন্তু কোনো রকম এনওসি তাকে দেওয়া হয় না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার মনে হয় এটা সবচাইতে একটা খারাপ দিক। আপনি যদি এনওসি না দেন, একবার হয়তো আপনাকে অ্যাপ্লাই করবে, একবারের জন্য আপনার কাছে যাবে, কিন্তু বারবার যাবে না। তাই অনেক সময় বলে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক যারা বাংলাদেশের, তারা বলে যে ভারত আইপিএলে আমাদের বাংলাদেশের প্লেয়ার নেয় না, ভালো খেললেও তাদেরকে ড্রপ করে দেয়। তার ড্রপ করার অনেক রিজন থাকে। ড্রপ করার জন্য আপনাদের যে বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই বোর্ডও কিন্তু দায়ী থাকে। এমন হলো যে আইপিএলের মধ্যেই শুরু করে দিল কোনো একটা সিরিজ, আর সেই সিরিজে কিন্তু ওই প্লেয়ারটা অবশ্যই মাস্ট লাগবেই, কারণ সে আইপিএলে পারফরমেন্স ভালো করছে, তাই তাকে কিন্তু টেনে নেওয়া হয়। এবার কথা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো যখন নেয়, তার একটা মানসিকতা, মেন্টালি একটা সেট আপ করেই তারা নেয়। এবার হঠাৎ করে যদি ওই প্লেয়ারটা বাইরে চলে আসে, তার অল্টারনেট পাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায়। আমরা অনেক দেখেছি যে এরকম হঠাৎ করে বেরিয়ে যাওয়াতে কিন্তু টিম পুরো মার খেয়ে গিয়েছে, এবং তারপরে যে 4-5টা ম্যাচ ছিল তার প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি পুরো টিম। তো একটা প্লেয়ার, সেট প্লেয়ার যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু খুবই রিস্ক হয়ে যায় টুর্নামেন্টে টিকে থাকা।
তো এই জন্যই আপনাদের যে বোর্ড, সে বোর্ডের সঙ্গে আর মনে হয় একটু কোঅর্ডিনেশন ভালো করে রাখা উচিত। আপনাদের একটু ভালো করে জেনে নিন যে আপনাদের বোর্ডেরও এর মধ্যে অনেক হাত থাকে। আইপিএল যে কতটা ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা করা হয়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। 2020 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের যে প্রথম ম্যাচ ছিল আবুধাবির যে মাঠে, সেই মাঠের স্কোয়ার অফ দ্য উইকেট বাউন্ডারি বড়, স্ট্রেট বাউন্ডারিটা ছোট। ওই পার্টিকুলার ম্যাচটাতে তারা অল অফ আ সাডেন সৌরভ তিওয়ারিকে নিয়ে এসে খেলিয়েছিল ঈশান কিষানের পরিবর্তে, যেখানে সৌরভ তিওয়ারি তার আগে 3 বছর কোনো টি-20 ম্যাচই খেলেন নাই। তার পেছনে কারণ ছিল ওই রকম স্ট্রেট ছোট ওই ধরনের মাঠে লম্বা ব্যাটাররা অ্যাডভান্টেজ পান বেশি, লম্বা ব্যাটসম্যানরা জায়গা ক্লিয়ার করতে পারেন ভালো। দ্যাটস ওয়াই তারা সৌরভ তিওয়ারিকে খেলিয়েছিলেন এবং সৌরভ তিওয়ারি ওই ম্যাচটাতে ভালো পারফর্ম করেছিলেন। সো আইপিএল এর অ্যানালাইসিস গুলো এইভাবে হয়। তো যে কারণে আমার কাছে মনে হয় যে তারা ওই অ্যানালাইসিসটা করেই সত্যিকার অর্থে চিন্তা করে দেখে যে আইপিএল যদি আপনি বিদেশি খেলোয়াড় কাউকে নিতে চান, তাহলে সেই বিদেশি খেলোয়াড়ের স্পেসিফিক পারফর্ম করার মতো কিছু স্পেশালাইজড পারফরমেন্স বা স্পেশালাইজড ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, যেটা সত্যিকার অর্থে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ওইভাবে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে, সেটা হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ারটা। এইটা একটা ফ্যাক্টর। আমি বলতে পারি যে কমিউনিকেশন ব্যারিয়ারটা কিন্তু একটা মারাত্মক একটা ফ্যাক্ট। এটা অবশ্যই আমার মনে হয় এটা আছে। কারণ দেখুন, বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার যারা তারা এমন একটা দেশ থেকে উঠে আসে যেখানকার দেশে কিন্তু কোনো ভালো বড় কোচ এখনো পর্যন্ত তৈরি হয়নি। আর তারা কমিউনিকেশন ব্যারিয়ার বলতে তাদের প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা এবং ইংলিশ। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এমন অনেক ফ্র্যাঞ্চাইজিস আছে যাদের কিন্তু মেন্টাররা প্রত্যেকেই আমাদের ভারতীয়, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকে ম্যাক্সিমাম টাইম হিন্দিতেই কথা বলে। যেহেতু মোস্ট অফ দ্য প্লেয়ার আমাদের ভারতীয়, তো হিন্দিতে কথা বলে, সেখানেও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যায়, তারা সঠিকভাবে কমিউনিকেশন পায় না। আর আরেকটা কথা যেটা বললাম যে কোচেদের ব্যাপার আছে, আমি কোচ হয়ে একটা ঠিক এই প্লেয়ারটাকে আমি প্রেফার করব। সৌরভ গাঙ্গুলি যেমন দিল্লির মেন্টর হওয়ার পরে কিন্তু নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তো সৌরভ যেহেতু তার কমিউনিকেশন ছিল, মুস্তাফিজকে তিনি পছন্দ করতেন, তাই কিন্তু তিনি টেনেছিলেন। তারপর মুস্তাফিজ কিন্তু সেই হিসাবে পারফরমেন্স করতে পারেনি, তাই তাকে ড্রপ করেও রাখা হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো সব কিছুই সেই প্রি প্ল্যান থাকে না, অনেক কিছু সিলেকশন হওয়ার সাউথ পরে আফ্রিকান, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ইন্ডিয়ানরা তো আছেন, ইভেন শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা, মায়াঙ্ক জয়াবর্ধনেরাও কাজ করেন। তারা তাদের দেশের প্লেয়ারদেরকে অনেকাংশে প্রেফারেন্স দেন, যেটা বাংলাদেশের কোনো কোচ এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড লেভেলে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেতে পারেনি। এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা ওই মানের কোচ তৈরি করতে পারিনি, ওই মানের শিক্ষিত কোচ আমরা তৈরি করতে পারি নাই যারা ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের একটা জায়গা বা অবস্থান তৈরি করবে। এটাও কিন্তু একটা অনেক বড় কমিউনিকেশনের যে জায়গাটা, এটাও অনেক বড় প্রেফারেন্সের জায়গা। এটা আমরা বিপিএল এ টিম হ্যান্ডেল যখন করতে নেই তখন আমরা দেখি, সাপোজ ধরেন উপল থারাঙ্গার সঙ্গে আন্দ্রে ফ্লেচারের খুব ভালো সম্পর্ক, যে টিমে আন্দ্রে ফ্লেচার আছে ওই টিমে উপল থারাঙ্গা খেলে। এরকম বেশ কিছু কোরামের ব্যাপার থাকে, যেটা কোচেরা হয়তো অনেকাংশে অনেক কিছু ডিপেন্ড করতে পারেন, যেটা কোচেরা অনেক কিছু অনেক ভাবে প্রেফার করতে পারেন। সো এগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টরের জায়গা, যে কারণে আমাদের দেশে সত্যিকার অর্থে প্লেয়ার আইপিএল এর সুযোগ পায় না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বিপিএল এর মানটা আমরা জানি, বিপিএল এর মান ডিক্রিজ হচ্ছে। আমাদের লোকাল আর কোনো টি-20 টুর্নামেন্ট নাই, যে কারণে ইন্ডিয়াতে যেরকম আইপিএল এ খুব র ট্যালেন্ট, খুব র প্লেয়ারদেরকে আমরা পেয়ে যাই যারা এসে ফ্লারিশ করতে পারেন, বাংলাদেশে আমরা সেই ধরনের প্লেয়ার পাই না। সো এই কারণেই সত্যিকার অর্থে বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএল এ ওইভাবে প্রেফার করা হয় না। সো অনেকগুলো রিজনের মধ্যে আমার কাছে খুব কাছ থেকে দেখে যে কয়েকটা রিজন মনে হয়েছে, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি, আশা করছি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। তো ভিডিও শেষ হয়ে গেল। সত্যি সামি ভাই খুব ভালো ভালো কথা বলেছে, যেটা একদমই জেনুইন আমার মনে হয়। আর এটাও আমারও মনে বলে যে এই ধরনের যে বাংলাদেশের সেই রকম বড় হিটার নেই যারা টি-20 প্ল্যাটফর্মে যে খুব ভালো একটা পারফর্ম করবে। অ্যাজ এ বোলার দু একজন অবশ্যই আছে, তাদেরকে কিন্তু আবার ওই যে তাসকিন আহমেদের এনওসি পায় না, এবং মুস্তাফিজুর রহমান আসে খেলে। লিটন দাসকে নেওয়া হলো, তিনি একটি ম্যাচে পারফরমেন্স করতে পারলেন না, তাকে ড্রপ করা হলো। ড্রপ করে যাকে সুযোগ দেওয়া হলো সে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে লাগলো। তার মানে তার যতক্ষণ পারফরমেন্স খারাপ না হচ্ছে ততক্ষণ তো আরেকজনকে তোলা হচ্ছে না, এ হচ্ছে একটা ব্যাপার। তো এইসব জায়গাগুলো অনেক কিছু ম্যাটার করে। ওটা ফ্র্যাঞ্চাইজি তারা তাদের ব্যবসার দিকে নজর দেয়। ওটা যেহেতু কোনো দেশের বা কিছু হাত নেই এখানে, বিসিসিআইয়ের কোনো হাত নেই, ফ্র্যাঞ্চাইজির নিজের ম্যাটার সেটা। এবার কথা হচ্ছে যে বাংলাদেশের এই সমস্ত রিজন ছাড়াও আরও একটা রিজন আছে আমার মনে হয়, সেটা হচ্ছে যে অ্যাটিটিউড এবং তাদের যে বিহেভিয়ার, রুড বিহেভিয়ার। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। কী কারণে দায়ী? বাংলাদেশের প্লেয়াররা যখন ইন্ডিয়া ট্যুরে যায়, ইন্ডিয়া যখন বাংলাদেশে যায়, সেই সময় কিন্তু তারা বাংলাদেশিটা ভালোভাবে ব্যবহার করে ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে বা ইন্ডিয়ান ক্যাপ্টেনদের সঙ্গে, তাহলে কিন্তু এইটা পরক্ষণে গিয়ে তাদেরই সুবিধা হয়।
কারণ একটা ইন্ডিয়ান প্লেয়ারে কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজিতে সে ক্যাপ্টেন হিসাবে থাকে। এবার সেখানে যখনই একটা বাংলাদেশের প্লেয়ার তার সঙ্গে রুড বিহেভ করবে তখন সে তো তাকে প্রেফার করবে না, তখন সে কোনো সময় চাইবে না যে এই প্লেয়ারটি আমার টিমে আসুক। তো তো এটাও একটা বড় ফ্যাক্টর, এটাও একটা বড় এ। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি লাইক করে শেয়ার করে আর সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।